মিহির ভাবনাকে সত্যি করে দিয়ে আজ সত্যি বিকালে ঝমঝমিয়ে বৃষ্টি নামে। মিহির মনটা এখন বেশ ভালোই। সকালে সায়ানের ছোট্ট ভালোবাসা মিহির মনটাকে ভালো করে দিয়েছে। আজ তার বৃষ্টিতে ভিজতে অনেক মন চাইছিল। দুপুরে খাবারের পর আসমা চৌধুরী একটু ঘুমিয়েছেন। সে ভিজলেও জানবে না, পরে বকা দিলেও সমস্যা নেই। বাকিরা যার যার রুমে আছে। এই ফাঁকে মিহি ছাদে উঠে বৃষ্টিতে ভিজতে থাকে। চারপাশের শান্ত বাতাস সাথে বৃষ্টি মিহির শরীরের সাথে মনটাকেও শীতল করে দেয়। প্রায় আধা ঘন্টার মতো সে বৃষ্টিতে বসে থাকে। অনেক দিন পর এমন বৃষ্টিতে ভেজার সুযোগ হয়েছে। তবে কেউ জানার আগেই সে তাড়াতাড়ি করে রুমে চলে যায়। চেঞ্জ করে ভদ্র মেয়ের মতো বসে থাকে। সন্ধ্যায় বসার রুমে গেলেই আসমা চৌধুরীর সাথে দেখা। বাহিরে বৃষ্টি, আবার মিহির ভেজা চুল। আসমা চৌধুরীর সন্দেহ হয়। মিহিকে জিজ্ঞেস করতেই মিহি হেসে ফেলে। আসমা চৌধুরী মিহির দিকে এগিয়ে যেতেই বলে, হ্যাঁ বড় আম্মু, হ্যাঁ এখন বকতে পারো, সমস্যা নেই। যা করার তা তো করেই ফেলেছি। হুম, এখন যেই অসুখটা আনার সেটা এনে ফেলো। বলতে বলতেই মিহি হাঁচি মেরে দেয়। এই যে শুরু হয়ে গেল। আচ্ছা মিহি, তুই কি শোধরাবি না? জানিসই তো বৃষ্টিতে ভিজলে তোর ঠান্ডা জ্বর চলে আসে। তাহ কেন কথা শুনিস না তুই? সরি বড় আম্মু, আর করব না। তখন শিউলি এসে বলে, ভাবিকে দিয়ে সেবা করাতে চাস সেটা বল। সেজন্যই তো ভিজতে গিয়েছিলি। মিহি পাল্টা হেসে বলে, তাহলে আজকে বড় আম্মুর ছুটি, তুমি আমার সেবা করিও, তাহলেই তো হয়। শিউলি মুখ বাঁকিয়ে চলে যায়। এতেই মিহি হেসে দেয়। জানিস, শিউলি আগে এমন ছিল না। স্বামী মারা যাওয়ার পর যখন শ্বশুর বাড়িতে তাকে রাখেনি, তারপর থেকেই কেমন যেন হয়ে গেছে। রুম থেকে বের হয় না, সবসময় মুখ গোমড়া করে রাখে। আর কথা বলার সময় একটাও ভালো কথা বলতে পারে না। শ্বশুর বাড়িতে থাকতে দিল না কেন কুকুকে? সে অনেক কথা, তোর এত কথা এক্ষুনি জানতে হবে না। তুই বস, আমি একটু আদা দিয়ে চা করে নিয়ে আসছি। বলেই আসমা চৌধুরী রান্নাঘরে চলে যায়। মিহি মনে হলো বড় আম্মু হয়তো কিছু একটা তাকে জানাতে চায়নি, তাই সেও আর কিছু জিজ্ঞাসা করেনি। কিছুক্ষণ পর রিয়ানও রুম থেকে বেরিয়ে আসে। বেচারা পড়াশোনা করে ক্লান্ত। বসার রুমের সোফায় বসে মাকে তার জন্যেও এক কাপ কফি আনতে বলে। রিয়ান আবার সায়ানের মতো ব্ল্যাক কফি খায় না, তার আবার একটু দুধ দিয়ে কফি পছন্দ। কি ভাইয়া, কেমন চলছে দিনকাল? আর আমার দিনকাল, সেটা তো তোর বান্ধবীকেই শেষ করে দিল। সানা আবার কি করলো? তোর ওই ডানা সারাদিন আমার চারপাশে ঘুরতে থাকে। মেসেজে রিপ্লাই না দিলে সোজা কল দিয়ে বসে। ভাইয়া তুমি কি বিরক্ত হও? আমি কি সানাকে মানা করে দিব? সেটা কখন বললাম? তাহলে বিরক্ত হও না বলছো? এটাই বা বললাম কখন? আরে স্পষ্ট করে বলো না। তোর বান্ধবীকে বলিস ডিস্টার্ব একটু কম করতে। বুঝিসই তো ম্যাথের স্টুডেন্ট, ম্যাথ না মিললে এমনিই মাথা গরম থাকে। তখন ফোন দিলে বকা দিয়ে বসলে তো আবার আরেক সমস্যা। আমি কিন্তু কারোর মন টন ভালো করতে জানি না। কে বলেছে? আমার মন তো ভালো খারাপ থাকলে ঠিকই এটা সেটা এনে আমার মনটা ভালো করে দাও। কত ঘুরতেও নিয়ে গিয়েছো। তুই তো আমার বোন, আমাকে ভালোভাবেই চিনি আমি, তাই কোনো সমস্যা হয় না। একটু ছানাকেও বুঝতে শেখাও। আমার বান্ধবী কিন্তু অল্পতেই সন্তুষ্ট, একটু ভালোবাসা পেলেই গলে যায়। হয়েছে অনেক বান্ধবীর প্রশংসা করা। এখন বলতো তোর পড়াশোনা কেমন চলছে? ওই তো খরগোশের গতিতে, কিছু দূর গিয়ে আবার ঘুমিয়ে যায়। ইস, এই ম্যানেজমেন্ট সাবজেক্টটা তো আমি ম্যানেজই করতে পারছি না। ভাইয়াও তো একই সাবজেক্ট পড়েছে, তুই ভাইয়াকে তো বলতে পারিস। মাঝখান থেকে ওইসব অ্যাসাইনমেন্ট এনে আমাইকে ঝামেলায় ফেলে দিস। কই এত ঝামেলা, মেন বিষয় তো আমিই করি, তুমি তো খালি সাজিয়ে দাও। তোর জামাইকে দিয়েই করাবি সব, আমি আর পারবো না। আর শোন, ভার্সিটিতে সব ঠিকঠাক চলছে তো? কোনো সমস্যা হয়নি তো? আবার না না, সব ঠিক আছে তো? পরে জানতে পারলে আগে তোর খবর করব, তারপর বাকিদের। মাথায় থাকে যেন। কিছুটা গম্ভীরভাবে এই কথাটা বলে রিয়ান রান্নাঘর থেকে তার কফি নিয়ে রুমে চলে যায়। মিহি চুপ করে বসে থাকে। রিয়ান ভাইয়া কি তাহলে কিছু জেনে গেছে? আসমা চৌধুরী মিহিকে আদা চা দিয়ে বলে, কি নিয়ে এত কথা হচ্ছিল ভাই বোন মিলে?
ওই তো পড়া নিয়ে জিজ্ঞেস করলো, বলল সাহায্য লাগলে সায়ান ভাইকে বলতে। একই সাবজেক্ট তো। তখন বসার রুমে আশার আগমন ঘটে। এতদিন যখন সায়ান ভাইয়ের সাহায্য লাগেনি, এখনো লাগবে না? মিহি, তোর সাথে কথা ছিল রে, একটু রুমে আসিস তো। মিহি কিছুই বলে না আর। বৃষ্টিতে ভেজার ফলে মাঝে মাঝেই হাসি আসছে, মাথাটা ভার ভার লাগছে, হয়তো জ্বর আসতে পারে। কিছুক্ষণ বড় আম্মুর সাথে কথা বলে সে আশার রুমে যায়। কি বলবে বলো? আমার কাছে একটা জিনিস এসেছে রে, সেটাই দেখাতে আনলাম। কি জিনিস? আশা তার ফোনটা মিহির দিকে ঘুরিয়ে মিহিকে দেখাতেই আঁতকে ওঠে। এসব কি দেখছে সে? আপু, এসব কি? তুমি তো কিভাবে পারলে এত সব করতে? আমি তো বেশি কিছু করিনি, জাস্ট একটু এডিট করেছি। আচ্ছা, এটা শায়ানকে দেখালে কেমন হবে বলতো? আপু, তোমার কি মনে হয় আমাদের ডিভোর্স হলেই শায়ান ভাই তোমাকে বিয়ে করে নিবে? এতই সহজ সব? অবশ্যই সহজ। শুধু এই ছবিগুলো শায়ানকে পাঠালেই হবে, তাহলেই অর্ধেক কাজ হয়ে যাবে। বাকিটুকু তোর বাবার। আপু চুপ করো প্লিজ। তুমি নিজেও জানো এই সব কিছু মিথ্যা, তারপরেও কেন এমন করছো? মিথ্যা কিনা সত্যি তা শুধু আমিই জানি, আর তো কেউ জানে না। আপু, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, এমন করছো কেন? সেটা তুই ভালোভাবেই জানিস। আমার শুধু সায়ানকেই চাই, তুই ছেড়ে দে, তবেই আমি পেয়ে যাব। তাহলে ওই রোহান? নিজের কাজ কর মিহি, আমার বিষয়ে নাক গলাবি না, ফল ভালো হবে না কিন্তু। মেহের কিছু বলার থাকে না, সে ঘৃণায় মুখ কুঁচকে চলে যায়। এতটাই ঘৃণা, এতটাই জঘন্য একটা মেয়ে কিভাবে হতে পারে? অফিসের পার্টি শেষ করে বাসায় ফিরতে সায়ানের একটু দেরি হয়ে যায়। এসেই মাকে জানায় তার প্রথম সাকসেসের কথা। মা তো খুব খুশি। সায়ান রুম থেকে ফ্রেশ হয়ে রাতে খেতে আসলে মিহিকে দেখতে পায় না। আসমা চৌধুরী জানায় মিহি আগেই খেয়ে রুমে চলে গেছে। সায়ান তেমন কিছুই মনে করে না, কারণ মিহি এমনিতেও খাবার নিয়ে বায়না করে। তার চেয়ে আগেই খেয়ে চলে গিয়েছে, সেটাই ভালো। খাবার টেবিলে শিউলি আর আশাও উপস্থিত ছিল, তবে শিউলি কোনো কথাই বলে না, সব সময়ের মতো চুপচাপ থাকে। ভাবে আশাকে সায়ানের সাকসেসের জন্য বাড়িতে পার্টি দিতে বলে। রিয়ানও আশার সাথে সম্মতি প্রকাশ করে। বাবা চাচ্চুর সাথে কথা বলে পরশুদিন কালকে বাড়িতে ছোটখাটো একটা পার্টির ব্যবস্থা করবে। হঠাৎ আমিনুল চৌধুরীর উদ্দেশ্যে সায়ান বলেন, চাচ্চু, আজকে মিটিংয়ে তুমি ছিলে না কেন? ওই তো একটা কাজে ব্যস্ত ছিলাম, সময় পাইনি। মিসেস সুলতানা তোমার কথা বলছিল। আগে যখন আমাদের কোম্পানির সাথে পার্টনারের কাজ করছিল, তখন তুমিই নাকি সেই ডিলটার দায়িত্বে ছিলে। আমিনুল ইসলাম কিছুটা ঘাবড়ে গিয়ে বলেন, হ্যাঁ হ্যাঁ, ওই তো আমিই ছিলাম, ওই ডিলটার দায়িত্বে আমিই ছিলাম। তখন কি কিছু হয়েছিল? না মানে মিসেস সুলতানা কি যেন একটা বলছিলেন, আমি ঠিক বুঝতে পারিনি। আমিনুল চৌধুরী কিছু বলার আগেই সাইমন চৌধুরী বললেন, আরে কিছু হয়েছে বলে শুনিনি তো, বরং সেই ডিলটা আমিনুল সঠিকভাবেই পূরণ করেছিল। তারপর হোসাইন গ্রুপের সাথে পরবর্তীতে আমাদের আরও দু একটা কাজ হয়েছিল। অনেক বছর পর আবার পার্টনারের কাজ করতে যাচ্ছি আমরা। ও, আমি বুঝতে পারিনি হয়তো, তুমি কিছু মনে করো না। আরে না না, সমস্যা নেই। শিউলি নিজের মতো করে খাবার শেষ করে চলে যেতে নিলে সুমন চৌধুরী তাকে ডাক দেয়। তিনি থেমে যেতেই বলেন, শিউলি, তোকে একটা কথা বলার ছিল। বলো ভাইজান। বলছিলাম আশা তো এবার ফাইনাল ইয়ারে, তো আশাকে আমাদের কোম্পানিতে চাকরি দিতে চাচ্ছি। এখন থেকে গেলে তো সে সকল কাজের বিষয় সম্পর্কে বুঝে নিবে, পরে না হয় অনার্স শেষ করে পার্মানেন্ট চাকরি করবে। তুমি কি আমাদের ওপরে দয়া করছো ভাইজান? এসব কি বলছিস তুই? তোদের ওপরে দয়া দেখাবো কেন? আশার বাবা মারা যাওয়ার পর যেখানে কেউ আমাদেরকে থাকতে দেয়নি, সেখানে তোমরাই তো দয়া দেখিয়ে আমাদেরকে থাকতে দিয়েছো। আর কোনো দয়ার দরকার নেই আমাদের, বলেই তিনি আর কোনো কথা না শুনেই চলে যায়। পিছু পিছু আশা সেখান থেকে চলে যায়। সাইমন চৌধুরীও হতবাক হয়ে তাকিয়েছিলেন। তিনি দয়া দেখিয়েছেন
এ কথা তার বোন কিভাবে বলতে পারলো? তারপর আর কিছু কেউ না বলে খাবার শেষ করে। সায়ানও কিছুই বলে না। সবাই চলে যেতেই আমিনুল চৌধুরী সায়ানের বাবাকে বলে, ভাইজান, তোমার সাথে আমার কিছু কথা ছিল, একটু সময় হলে বলিও। ঠিক আছে, কালকে বলিস, আজকে তো রাত হয়ে গেছে, শুয়ে পড় গিয়ে। আমিনুল চৌধুরী ঠিকই বুঝতে পেরেছেন তার বড় ভাই শিউলির কথায় বেশ কষ্ট পেয়েছেন। তারা মোটেও দয়া দেখায়নি, বরং আশার বাবা মারা যাওয়ার পর তারা নিজে থেকেই শিউলিকে এই বাসায় নিয়ে এসেছেন, যাতে কারোর কোনো কটু কথা তাদের শুনতে না হয়। তবে শিউলি সেটা বুঝল না। সায়ান খাবার খেয়েই মিহির রুমের দিকে যায়। এ কয়দিন সে মিহিকে একটুও সময় দিতে পারেনি। রাত জেগে কাজ করার সাথে রাতে একটু সময় মিহিকে দেখেই আবারও চলে যেত। আজ কদিন পর ফ্রি হয়েছে, মেয়েটা হয়তো মন খারাপ করে আছে। সেদিন তো সে নিজেই রাগ দেখিয়েছিল, আর আর রাগ ভাঙায়নি। আজ সে মিহির সব রাগ পানি করে দিবে। মিহির রুমে ঢুকে লাইটটা অফ দেখে ভাবে হয়তো ঘুমিয়ে গেছে। সে লাইটটা অন করতে দেখে মিহি কাঁথা জড়িয়ে গুটিয়ে শুয়ে আছে। আজ বৃষ্টি পড়ছে ঠিকই, কিন্তু তেমন শীত না যে কাঁথা জড়িয়ে শুয়ে থাকতে হবে। বিষয়টি তার কাছে ভালো ঠেকে না। কিছু একটা ভেবে এগিয়ে গিয়ে কপালে হাত রাখতে দেখে অনেক জ্বর এসেছে মিহির। কপালে হাত ছোঁয়াতেই মনে হচ্ছে হাত পুড়ে যাচ্ছে। হঠাৎ এত জ্বর এসেছে কেন? বৃষ্টিতে ভিজেছিল নাকি? বলা তো যায় না, ভিজতেই পারে। সেজন্যই হয়তো জ্বর এসেছে। তাই তো আগে থেকেই খেয়ে রুমে চলে এসেছে, যাতে কেউ না জানে। সায়ান মিহিকে নাড়িয়ে মৃদু ডাক দেয়, তবে অতিরিক্ত জ্বরে মিহির কোনো হুঁশ নেই। সায়ান আর কিছু না ভেবে মিহিকে পাজা কোলে নিয়ে ওয়াশরুমে চলে যায়। ট্যাপ ছেড়ে মিহির মাথায় অনবরত পানি দিতে থাকে। নিজের হাত দিয়ে চোখ মুছে মুখেও অল্প পানি দিতে থাকে। বেশ কিছুক্ষণ মাথায় পানি দিয়ে মিহিকে চুলে চুলে টাওয়াল দিয়ে মুড়িয়ে রুমে নিয়ে আসে। মাথার চুল কোনো রকমে মুছে মিহির গালে হালকা চাপড় দিয়ে তাকে ডাকতে থাকে। আসমা চৌধুরী রাতের খাবার শেষে মিহির রুমেই আসছিলেন। তিনি জানেন মিহি বৃষ্টিতে ভিজলেই জ্বর এসে যায়। কাউকে জানায়নি, কারণ বৃষ্টিতে ভিজলেই মিহির জ্বর আসাটা বড় কোনো ব্যাপার না। ঔষধ খেলেই তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তিনি ছোট থেকেই সেটা দেখে আসছেন, তাই তিনি মিহির কাছেই আসছিলেন। তবে রুমের কাছে এসে লাইটটা অন দেখেই অবাক হন। তিনি জানেন মিহি সায়ান এক রুমে থাকছে না। সায়ান আসার পরই তিনি মিহিকে সায়ানের রুমে যেতে বললেও মিহি আরো কিছু সময় চাইছিল। তিনিও তারপর আর কিছু বলেননি তাদের বিষয়ে। এখন তারাই বুঝে নিক। তবে এখন কি সায়ানে মিহির রুমে এসেছে? তিনি একটু এগিয়ে দরজায় দাঁড়াতেই দেখেন সায়ান মিহিকে কোলে তুলে রুমে এনেছে। বোঝা যাচ্ছে মিহির মাথায় পানি দিতে নিয়ে গিয়েছিল। বুঝে গেছেন মিহির জ্বর এসে গেছে। তিনি এগিয়ে যেতে চাইলেও আর যান না। এতদিন তিনি সেবা করেছেন, এখন আর প্রয়োজন নেই। তার ছেলেই এখন সব সামলে নিবে। তাই কিছু না বলেই তিনি নিজের রুমে চলে যান। মাথায় পানি দেওয়ায় মিহির জ্বর কিছুটা হালকা হয়ে আসে, তবে শরীরটা মুছিয়ে দিলে ভালো হতো। সায়ান হাতের কাছে আর কিছু না পেয়ে মিহির ওড়নাটায় পানি দিয়ে ভিজিয়ে এনে মিহির হাত পা গলা ঘাড় মুছিয়ে দিতে থাকে। কিন্তু শরীর মুছিয়ে দেওয়ার সময় তার একটু সংকোচ হতে থাকে। তারা বিবাহিত হলেও তাদের মধ্যে তেমন কোনো কাছে আসা হয়নি, তাই সায়ানের কিছুটা সংকোচ হচ্ছিল। একবার ভাবছিল আসমা চৌধুরীকে ডাকবে কি না, পরেক্ষণেই ভাবে মা তো এতক্ষণে হয়তো শুয়ে পড়েছে। তবে মিহির অবস্থার কথা চিন্তা করে সে মিহির কামিজটা কিছুটা সরিয়ে পেট মুছিয়ে দেয়। এর বেশি তার দ্বারা আর সম্ভব না। মাথায় পানি দেওয়ায় শরীর মুছে দেওয়ায় মিহির জ্বর ততক্ষণে কিছুটা কমে আসে। মিহি হালকা চোখ খুলে বলে, সায়ান ভাই। মিহি, ঠিক আছিস তুই? জ্বর বাঁধালি কিভাবে? রাতে খাবার খেয়ে ঔষধ খেয়েছিলি? মিহি মাথা নেড়ে না বলতেই সায়ান বলে, তুই বৃষ্টিতে ভিজেছিলি তাই না? শরীর খারাপ লাগলে জানাসনি কেন আমাকে? মিহি হঠাৎ কান্না করে দিয়ে বলে, আপনি তো আমাকে ভালোবাসেন না, আমাকে বকছেন, তাও তো বললেন না। কে বলেছে আমি তোকে ভালোবাসি না? আমি তোকে অনেক ভালোবাসি মিহি। আমার সবটুকু জুড়ে শুধু তুই আছিস।
বলেই মিহির সারা মুখে এলোমেলো করে দিতে থাকে। মিহি কান্না থেমে যায়। সে কান্নারত কণ্ঠে বলে, আমি কিছুই করিনি, ওরা মিথ্যা বলছে, আমি সত্যি কিছু করিনি, আমাকে বিশ্বাস করুন, ছবিগুলো মিথ্যা। সায়ান মিহির গাল নিজের হাতের আঁচলায় নিয়ে বলে, আমি জানি তো আমার মিহি পাখি কিছুই করেনি, কিন্তু এইসব কে বলেছে তোকে? ওরা আমাদের আলাদা করতে চায়। আমি কিছুই জানি না। কে চায় বল আমাকে, মিহি পাখি বল। তবে মিহি আর কিছুই বলে না, শুধু ফোঁপাতে থাকে। সায়ান আর বেশি কিছু জিজ্ঞেস করে না। মিহিকে অল্প তুলে নিজের বুকে শক্ত করে জড়িয়ে রাখে। মিহি কিছুটা শান্ত হতেই সে মিহিকে বিছানায় হেলান দিয়ে বসিয়ে ঔষধ এনে খাইয়ে দেয়। জ্বরটা হালকা হয়ে এলেও পুরোপুরি কমেনি। ঔষধ না খেলে আবারও বাড়তে পারে। সায়ান নিজেও বিছানায় উঠে মিহিকে বুকে জড়িয়ে নিয়ে শুয়ে পড়ে। মিহি আবারও কিছু বলতে চাইলে সায়ান তাকে থামিয়ে দেয়। আর কিচ্ছু বলতে হবে না, চুপচাপ ঘুমাও, ঔষধ খেয়েছ, জ্বর কমে যাবে। মিহিকে আর কিছু না বলতে দিয়ে ঘুমাতে বলে। মিহিকে বুকে জড়িয়েই সায়ান ভাবতে থাকে, মিহি কার কথা বলছিল? কে আমাদেরকে আলাদা করতে চায়? আমার আগেই সন্দেহ ছিল এই নিয়ে, নয়তো মিহি যেখানে ফোনে কথা বলতো ভালোই, সে কিনা হঠাৎ করেই আমি আসার পর থেকে পরিবর্তন হয়ে গেছে। কে তাকে ফোর্স করবে? কিসের শত্রুতা? সে কি সেই রোহান নামের বখাটে ছেলেটা, নাকি আমাদের বাড়ির কেউ? সবটা জানতে হবে আমাকে। রাতে বেশ কয়েকবার সায়ান মিহিকে চেক করে দেখে জ্বর আছে কিনা। মিহির জ্বর শেষ রাতের দিকে পুরোপুরি কমে যায়। সেটা মিহির ঘেমে যাওয়া শরীর দেখেই বোঝা যায়। এতেই সায়ান শান্তির নিঃশ্বাস ফেলে, অন্তত জ্বরটা তো কমেছে। সকালে সায়ান আগে উঠে মিহিকে ডাকতে থাকে। মিহির জ্বর এখন নেই, তবে উঠে গোসল করলে শরীরটা ভালো লাগবে। মিহি পাখি ওঠ। মিহির ঘুম ভাঙতেই মাথাটা বেশ ভার ভার লাগছিল। সে চোখ মেলে সায়ানকে তার পাশে দেখেই অবাক হয়। এই কয়দিনে তো সায়ান তার সাথে থাকেনি, আজ এখানে কেন? শেষে তার মনে পড়ে জ্বরের ভাব থাকায় সে তাড়াতাড়ি করে শুয়ে পড়েছিল, ঔষধ খেতেও ভুলে গিয়েছিল। আপনি এই রুমে কেন? মিহিকে ঠিকভাবে কথা বলতে দেখে বোঝাই যাচ্ছে এখন সে ভালো ফিল করছে। হঠাৎই সায়ানের মনে হলো, একটু তো দুষ্টুমি করাই যায়। তুই তো কালকে আমাকে তোর রুমে আসতে বললি, তাই এসেছি। আমি কখন বলেছি? কি খেয়েছিলি বলতো? সব ভুলে যাচ্ছিস কেন? আমাকে ডেকে আনলি, তারপর কান্না শুরু করেছিলি আমি নাকি তোকে ভালোবাসি না, ভালোবাসা চাইছিলি আমার কাছ থেকে। মিহি অবাক হয়ে জিজ্ঞেস করে, কি সব বলছেন আপনি? আমি এসব বলেছি? তো আমি কি মিথ্যা বলছি নাকি? তারপর আপনি কি করলেন? কি আর করব, এমন ভাবে বলছিলি তুই, আমি আর ফেরাতে পারিনি তোকে। দেখ, তোর মাথার চুল এখনো ভেজাই আছে। মিহি নিজের মাথায় হাত দিয়েই দেখে, সত্যি তো, চুল তো এখনো ভেজা। এতক্ষণে মিহির খেয়াল করে সায়ানের শরীরের ওপরের অংশও একদম খালি। সায়ানের জিম করা বডি মিহি স্পষ্ট দেখতে পাচ্ছে। মিহির চোখ বড় বড় হয়ে যায়। নিজের দিকে তাকিয়ে দেখে তার তো কালকের পোশাক পরা আছে। একটু রাগী ভাবে বলে, আপনি মিথ্যা বলছেন তাই না? কেন? কেন, কোনো ফিল পাচ্ছিস না? মিহি বোকার মতো মাথা নাড়ায়, সে পাচ্ছে না। সায়ানের মুখ বাঁকিয়ে হেসে বলে, আবার ভালোবাসা চাই? সায়ান মিহির দিকে আগাচ্ছে দেখে মিহি বুঝতে পারে সায়ান আসলে কি বোঝাতে চাইছে। সে দ্রুত পালাতে চাইলেও সায়ানের বাহু বন্ধনে আটকা পড়ে যায়। পালাচ্ছিস কোথায়? ভালোবাসা চাই না? সায়ান ভাই, ছেড়ে দিন আমায়। মিহির ভীত চেহারা দেখে সায়ান হেসে ফেলে। মিহির দুই গালে টুপ টুপ করে চুমু দিয়ে ছেড়ে দেয়। আরে বোকা মেয়ে, তোর কালকে জ্বর এসেছিল, মাথায় পানি দিয়েছিলাম, তাই তো চুল সামান্য ভেজা আছে। আর আপনার জামা, সে তো তোকে জড়িয়ে ধরেই ছিলাম, তোর জ্বর ছেড়ে ঘেমে যাওয়াতে আমার টি শার্টটা ভিজে গিয়েছিল, তাই তো খুলে ফেলেছিলাম। মিহি আর চোখে সায়ানের বডির দিকে তাকাতেই দেখে সায়ান খোঁচা দিয়ে বলে,
ভালো লাগে সিক্স প্যাক কিন্তু। মিহি থতমত খেয়ে চোখ সরিয়ে বলে, আপনি কেন এসেছিলেন? বড় আম্মুকে ডাকলেই তো হতো। আমি থাকতে আমার বউকে আম্মু সেবা করবে কেন? আপনি কালকে এসেছিলেন কখন? একটু দেরি হয়েছিল। ও হ্যাঁ, আমার প্রথম ডিল সাকসেস হয়েছে। মিহি খুশি হয়ে জিজ্ঞেস করে, সত্যি? জি বেগম, আল্লাহর রহমতে তোর গুড লাক কাজে দিয়েছে। এখন থেকে প্রতিদিন এই গুড লাক নিয়েই অফিসে যাব, তাহলে সব কিছুতেই সফলতা আসবে। মিহি মাথা নিচু করে ফেলতেই বোঝা যায় সে কি লজ্জা পেয়েছে নাকি মন খারাপ করে আছে। সায়ান বলে, শোন মিহি, এই কয়েকদিন নতুন ডিলটা নিয়ে অনেক পরিশ্রম করতে হয়েছে, তাই তো তোকে সময় দিতে পারিনি। আর সেই দিনের জন্য আমি সরি বলছি। মিহির মনে পড়ে এই কয়দিন সায়ান রাতে যখন তার রুমে আসতো তাকে সরি বলতো, সাথে চুমুও খেত। সায়ান তো আর জানে না যে সে সবকিছু জানে, সে জেগেছিল। মিহি আর কিছু না বলায় সায়ান বলে, মিহি ওঠ, যা গোসল করে আয়, ভালো লাগবে। যেতে পারবি নাকি দিয়ে আসবো? আমি পারবো, বলেই মিহি প্রয়োজনীয় কাপড় নিয়ে গোসলে চলে যায়। সায়ান একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের টি শার্টটা পরে নেয়। কালকের মিহির বলা কথাগুলো নিয়ে কিছুই বলে না, তার বিশ্বাস মিহি নিজেই একদিন তাকে সব জানাবে। তখনই মিহির রুমের দরজায় আওয়াজ পড়ে। আসমা চৌধুরী মিহিকে ডাকছেন। সায়ান গিয়ে দরজা খুলতেই, মিহি কোথায়? গোসলে গেছে। আসলে কালকে মিহির জ্বর এসেছিল, তাই বলেছিল গোসল করে আসতে, তাহলে ভালো ফিল করবে। মা মা যাতে অন্য কিছু মনে না করে তাই এইভাবে বলল। তুমি একটু খেয়াল রেখো, আমি রুমে যাচ্ছি, বলেই সায়ান চলে যায়। মিহি গোসল করে বের হয়ে সায়ানকে আর দেখতে পায় না। আসমা চৌধুরী গিয়ে মিহির কপালে চেক করে যে জ্বরের কোনো ভাব আছে কিনা। বড় আম্মু, তুমি রাতে আসোনি কেন? তো কি রাতে জেগে তোর সেবা করব নাকি? মিহি মন খারাপ করে বলে, তুমিই তো করতে সব সময়, আর কত করব? এখন তোর জামাইকে বলবি সব করতে, আমি আর পারবো না। সময় বড় করে দিয়েছি, এখন আমার কাজ শেষ। মিহির চোখ দিয়ে পানি পড়া দেখে আসমা চৌধুরী বলে, জানিস মিহি, তুই এখনো আমাকে মায়ের মতো ভাবতেই পারিসনি, নয়তো আমার কথা শুনে এভাবে কান্না করতি না। এভাবে বলছো কেন? আমি তো তোমাকে বড় আম্মুই বলি। হুম, নিজের মায়ের মতো দেখিসনি তো। জানিস, আমার একটা মেয়ের অনেক আশা ছিল, তবে রিয়ান হওয়ার পর আমার শরীরের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তারপর তো তোর বড় আব্বু বেবি নিতে রাজিই হয়নি। তুই হওয়ার পর তোকে আমি নিজের মেয়ের মতো করেই বড় করেছি, তবে তুই হয়তো আমাকে মায়ের মতো ভাবতেই পারিসনি। মিহি আসমা চৌধুরীকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। এভাবে বলো না, আমি তো তোমাকে অনেক ভালোবাসি। তাহলে এখন থেকে আমাকে আম্মু বলে ডাকবি। তাছাড়া শাশুড়িকে তো আর বৌমারা মা বলেই ডাকে। মিহি হেসে বলে, ঠিক আছে ডাকবো। এখন চলো, আমার ক্ষুধা লাগছে, খাবো আমি। হ্যাঁ, চল চল, খেয়ে আরেকটা ঔষধ খেয়ে নিবি, আর জ্বর উঠবে না তাহলে। আসমা চৌধুরী সবাইকে ডেকে এনে খাবার খেতে বসবে। আজকে বাড়িতে ছোটখাটো পার্টির আয়োজন করা হবে বলে কেউ আজ অফিসে যায়নি। মিহির জ্বর এসেছিল শুনে তো আমিনুল চৌধুরী কষ্ট পান, তার মেয়ে অসুস্থ ছিল। আর জানে তিনি জানেনও নাই, মেয়েটা বড় হয়ে গেলে বাবার সাথে অজান্তেই দূরত্ব সৃষ্টি হয়ে যায়। বাবার মনের অবস্থা দেখে মিহি গিয়ে তার বাবার সাথে বসে। বাবা, আজকে আমাকে খাইয়ে দাও। আমি? হ্যাঁ, তুমি খাইয়ে দাও। আমার নিজের হাতে খেতে মন চাচ্ছে না। আমিনুল ইসলাম খুশি হয়ে তাড়াতাড়ি করে খাবার বেড়ে মেয়েকে খাইয়ে দিতে থাকে। মিহিও বাবার হাতে তৃপ্তি সহকারে খেতে থাকে। আসমা চৌধুরী বাবা মেয়েকে দেখে হেসে সবার জন্য খাবার রেডি করে ফেলেন। সাইমন চৌধুরী এসে বলেন, মিহিমা, তোমার নাকি কালকে জ্বর এসেছিল? হ্যাঁ বড় আব্বু, তেমন ব্যাপার না, আমি এখন ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমরা ভাবছিলাম আজকে বাসায় একটা ছোটখাটো আয়োজন করতে, সায়ানের জন্য। ঠিক আছে বড় আব্বু, সমস্যা নেই, আয়োজন করুন। তখন আশা মিহির পাশের চেয়ারে বসে বলে, হ্যাঁ রে, আমি কালকে বলেছিলাম পার্টির কথা, সায়ান ভাইও রাজি হয়েছে। আবার মিহির কানের কাছে এসে ধীরে ধীরে বলে,
সত্যি কি বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়েছিলি নাকি ছবিগুলো দেখে? মিহি একবার শুধু আশার দিকে তাকায়, কিছু বলে না। আশার তাতে কোনো হেলদোল নেই, সে নিজের মতো করে খাবার খেতে থাকে। আসমা চৌধুরী বলেন, সায়ান বোধহয় রাতে ভালোভাবে ঘুমাতে পারেনি, শুয়ে পড়েছে দেখলাম। মিহি, তুই সায়ানের খাবারটা দিয়ে আসিস তো। আশা লাফিয়ে উঠে বলে, আমি নিয়ে যাই মামি? না মানে, মিহি তো অসুস্থ। কিন্তু মিহি তো, থাক আম্মু, আশা আপুই নিয়ে যাক। আমার শরীরটা ভালো লাগছে না, আমি রুমে যাব। সাইমন চৌধুরী বলেন, বেশি খারাপ লাগছে কি, ডাক্তার দেখাতে হবে? শিউলি এর মধ্যে মুখ থেকে বেরিয়ে বলে, সামান্যই তো জ্বর এসেছে, এত আদিক্ষেতার কি আছে? তবে শিউলির কথায় কেউ কিছুই বলে না। তারা সবাই জানে শিউলির মনের অবস্থা ভালো না। খাবার শেষে রিয়ান তার বাবা চাচুদের সাথে পার্টির আয়োজনের ব্যবস্থা নিয়ে আলোচনা করে। মিহি তার রুমে চলে যায়। আশা সায়ানের খাবার হাতে নিয়ে সায়ানের রুমে চলে যায়। সায়ান মিহির রুম থেকে এসেই আবারও শুয়ে পড়েছিল। রাতে বেশ কয়েকবার করে মিহির জ্বর চেক করেছিল। সম্পূর্ণ সময়টা সে প্রায় জেগেই ছিল। আশা গিয়ে সায়ানের খাবারটা টেবিলে রেখে সায়ানের দিকে অপলক তাকিয়ে থাকে। এই পুরুষটা মিহির স্বামী হবে কেন? তার হবে না কেন? তার না হলেও সে কেড়ে নেবে। এত সুদর্শন একজন পুরুষ তো তার ভাগ্যেই থাকা উচিত। সে ধীরে ধীরে সায়ানের খাটের পাশে গিয়ে বসে, সায়ানের গালে হাত রাখে। ঘুমের ঘোরে সায়ানের মনে হয় মিহি এসেছে হয়তো, তাই তো তার গালে হাত রাখার উপরেই নিজের হাতটা রাখে। তবে হাত ছুঁয়ে তার মনে হয় না এটা মিহির হাত। তাই সে চোখ মেলে দেখে আশা বসে আছে। আশার হাতই তো তার গালে রাখা। মুহূর্তেই সায়ানের মেজাজ খারাপ হয়ে যায়। সে আশার হাতটা এক ঝটকা মেরে ফেলে দিতেই আশাও ছিটকে পড়ে যায়। সায়ান রাগান্বিত স্বরে বলে, তুমি এখানে কি করছো? আমি তো তোমার খাবার নিয়ে এসেছিলাম, খাবার রেখেছো, এখন আমার রুম থেকে বের হও। এভাবে বলছো কেন সায়ান ভাই? আমি কি তোমার রুমে আসতে পারি না? না, পারো না। একজন বিবাহিত পুরুষের রুমে এভাবে হুটহাট চলে আসা যায় না। কিন্তু মিহি তো তোমার সাথে থাকে না, আর তোমাদের বিয়েরও তো কোনো ভিডিও নেই, সেটাকে বিয়ে বলা যায় না। হাউ ডিয়ার ইউ! তোমার সাহস কি করে হয় আমাদের ব্যাপারে কথা বলার? ফুফাতো বোন বলে এখনো ভালোভাবে কথা বলছি, আমাকে খারাপ হতে বাধ্য করো না। এর ফল কিন্তু ভালো হবে না। আমি এখনো ছাড় দিচ্ছি বলে ভেবো না, ছেড়ে দেব। বের হয়ে যাও আমার রুম থেকে। সায়ানের রুম থেকে আর মিহি রুম পাশাপাশি বলে মিহি সায়ানের চিৎকার শুনতে পায়। হঠাৎ কি এমন হলো যে সায়ান এমন করে কথা বলছে? তাই সে দ্রুত সায়ানের রুমে চলে আসে। এসেই দেখে আশা নিচে পড়ে আছে। সায়ান রেগে আশার সাথেই কথা বলছিল। মিহি এসে অবাক হয়ে বলে, কি হয়েছে এখানে?